নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক হিমানীশ গোস্বামীর লেখা গল্প তেঁতুল মামার জগৎ। পাঠের সুবিধার্থে গল্পটি সামান্য পরিমার্জন করা হয়েছে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্যা একটা হলেই হলো, তেঁতুল মামা তার সমাধান করে ফেলবেনি। আবার যেখানে সমস্যা তেমন নেই, সেখানে তেঁতুল মামাকে নিয়ে হাজির করো, দেখবে দিব্যি সমস্যা সৃষ্টি করে ফেলেছেন তিনি। আচ্ছা, নামটা ওরম অদ্ভুত হলো কেন? তেঁতুল নামটা কি রকম যেন? জানি এমন একটা প্রশ্ন তোমরা করবেই। ঠিক বলেছ, নামটা তেমন মিষ্টি নয়, তাই তো? একটু টকটক ভাব। না, একটু কেন, চমৎকার, মানে বেশ টকটক ভাব। তোমরা নিশ্চয়ই ভাবছো লোকটি বোধহয় তেমন সুবিধের নয়। তেঁতুল যার নাম, তিনি নিশ্চয়ই মুখখানাকে মিষ্টি করতে পারেন না। দেখে নিশ্চয়ই ভয় টয় হয়। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের মনে আসবে জানা কথা। এর উত্তরে জানাই, তেঁতুল মামাকে দেখে মোটেই ভয় হয় না। যদিও তার চেহারার মানে মুখের ইঞ্চি তিনেক জায়গা বেশ টুথব্রাশের ব্রিসেলসের মতো গোঁফে ভরা, আর তার মোটা ফ্রেমের চশমার ফাঁক দিয়ে যখন এক দৃষ্টে কারোর দিকে তাকান কিংবা গর্জন টর্জন করেন বা গর্জন করেন, তখন একটু আধটু ভয় যে একেবারে করে না তা নয়, তবে মানুষটি একেবারে মিষ্টি। ওর সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই একটা কিছু সমস্যা নিয়ে যেতে হবে, নইলে তিনি খুব দুঃখ করেন। বলেন, আজকালকার ব্যাপারই সব বদলে গেছে কেমন যেন। আমাদের আমলে কত রকমের সমস্যা ছিল। এক একটা মানুষের অন্তত 17-18 রকম করে সমস্যা। এক বাড়িতে 7 জন লোক থাকলে আবার 7 17 119 প্লাস 7 সব মিলিয়ে 126টা সমস্যা। আর এখন যা দিনকাল পড়েছে, সমস্যা একেবারে সব হাওয়া হয়ে যাচ্ছে। এইভাবে চললে 2000 খ্রিস্টাব্দে মানুষ সমস্যার অভাবে হাঁপিয়ে টাপিয়ে মরেই যাবে। কথাটা একটু অদ্ভুত মনে হচ্ছে না? তেঁতুল মামা লোকটিই তো একটু অদ্ভুত। তবে মনে করো না তেঁতুল মামার মধ্যে কোনো পদার্থ নেই। ওর কাছে গেলেই টের পাবে। দুটি কথা শুনলেই বুঝতে পারবে তার কথার মধ্যে প্রচুর পদার্থ। আচ্ছা, ওর বয়স কত? এটাও একটা প্রশ্ন বটে। তেঁতুল মামার নিজের বক্তব্যকে যদি বিশ্বাস করতে হয়, তাহলে তার বয়স অন্তত পক্ষে 60। কেননা তার নাকি দ্বিতীয় মহাযুদ্ধ বাঁধবার সময় বয়স ছিল 20-র ওপর। তা যদি হয়, তাহলে তো তার বয়স 60 হবেই, বেশিও হতে পারে। অথচ, হ্যাঁ ঠিকই, একটা অথচ রয়েছে। দেখতে তাকে কিছুতেই 60 বছরের মনে হয় না। মনে হয় তার বয়স 30 বছরের এক চুল বেশি নয়। তবে ওসব বয়স টয়স নিয়ে আমাদের দরকার কি? কিছু লোক ওই রকম হয়, তাদের বয়স আন্দাজে বোঝা যায় না। তোমরা তেঁতুল মামার কাছে যেতে চাও? জানতাম তোমাদের কৌতূহল হয়েছে, কিন্তু যাওয়ার আগে একটা সমস্যা ভেবে বার করো। যে সমস্যা বেশ কঠিন সমস্যা, তা নইলে কিন্তু তেঁতুল মামা খুবই দুঃখিত হবেন। তেঁতুল মামা কোথায় থাকেন? হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা করবেই জানি। অর্থাৎ তার ঠিকানা। তো পুরো ঠিকানা দিলে হয়তো তোমরা তাকে দিন রাত্রির বিরক্ত করবে। সেসব কিন্তু তিনি খুব অপছন্দ করেন। তবে কিছুটা বলে দিই, তিনি থাকেন কলকাতার ওয়েলিংটন স্কোয়ারের কাছাকাছি একটা গলিতে, একটা পুরনো ধাঁচের ফ্ল্যাট বাড়িতে। তার সঙ্গী রয়েছে একজন পুরনো ভৃত্য এবং সহকারী। লোকটির নাম স্যামু। আসল নাম স্যামুয়েল পিন্টো। সম্পূর্ণ বাঙালি, চমৎকার রান্না করতে পারে। ওর তৈরি চিংড়ির কাটলেট কিংবা দো পেঁয়াজা যে না খেয়েছে, সে জানে না সে কি পেল না জীবনে। আর যে খেয়েছে, তার কথা অনুমান করে নাও। আর রয়েছে ওই বাড়িতে একজন, তার নাম খুদে। কিন্তু খুদে লেজ আছে। আবার এটাও বলে দিই, খুদে খুব খুদে নয়। খুদে হচ্ছে চমৎকার কুকুর, যাতে অ্যালসেশিয়ান। তেঁতুল মামার খুব দুঃখ, কুকুরটা বড়ই অলস প্রকৃতির। দরকার না হলে উঠে দাঁড়ায় না। রুটি আর ভাত দিলে ভাত খায়, রুটি ছোঁয় না খুব দরকার না হলে। আর তার একটা বিশ্রী নেশা আছে। খাবার পর তাকে একটা জর্দা দেওয়া মিঠে পান খেতেই হবে। কি চমকে উঠলে কেন? সত্যি খুদে জর্দা দেওয়া পান খায়, তবে বেশি না, দিনে বার তিনেক। কিন্তু এটাও তেমন চমকপ্রদ নয়। এবার যদি বলি এই খুদের আরো একটা খারাপ অভ্যেস আছে, তাহলে তোমরা খুবই অবাক হয়ে যাবে। আমরাও খুব অবাক হয়েছিলাম, প্রথমে বিশ্বাসই করিনি। ওই খুদেটা ঘন ঘন গড়গড়ার নলে মুখ দিয়ে অম্বুরি তামাক টানে।
এই জন্য তেঁতুল মামা ওকে খুদে না বলে বলেন আলসে নবাব। এইবার চলো যাওয়া যাক, দেখেই আসি একবার তেঁতুল মামাকে। কি সমস্যা টমস্যা কিছু সঙ্গে রেখেছো তো? রেখেছো? সমস্যাটি কি? ও, এই গরমের দিনে লোডশেডিং এর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করবার উপায় কি? বাহ, চমৎকার সমস্যা। তেঁতুল মামা শুনলে খুশি হবেন। তেঁতুল মামা ইজি চেয়ারে বসেছিলেন, খুদে একটু দূরে শুয়ে নাক ডাকাচ্ছে। শ্যামু দরজা খুলে দিল। তেঁতুল মামা বললেন, ওরে সব লোক এসেছে, ভালো মন্দ কিছু এনে দাও শ্যামু বাবু। শ্যামু বলল, যে আগে, বলে চলে গেল। তেঁতুল মামা উপস্থিত 3 মূর্তিকে দেখলেন, প্রথমে খালি চোখ দিয়ে, পরে চশমা লাগিয়ে। হ্যাঁ, যে 3 মূর্তিকে তিনি দেখলেন তারা হলো সৌম্য, সুপ্রকাশ আর তুষার। থাকে শ্যামবাজারে, পরে স্কুলে। তারা একটা সমস্যা এনেছে, সমস্যাটার কথা আগেই বলেছি। তেঁতুল মামা সমস্যার কথা শুনে খুবই খুশি হয়ে উঠলেন। বললেন, শ্যামু চমৎকার কফি বানাও আর তার সঙ্গে অনুপান। হ্যাঁ, সমস্যাটা চমৎকার চমৎকার। তেঁতুল মামা উঠে দাঁড়িয়ে জানলা দুটো খুলে দিলেন, তারপর কি ভেবে জানলা দুটো বন্ধ করে দিলেন। তারপর বললেন, অবশ্য সমস্যা যা এনেছো তা একটা নয়, আসলে দুটো। গরম হচ্ছে একটা সমস্যা, আর গরমের সমস্যার সঙ্গে লোডশেডিং এর সমস্যা যুক্ত হলে অবশ্য সমস্যাটা বিস্তার লাভ করে, গভীরও হয়। কিন্তু আসলে গরম এবং লোডশেডিং দুটি আলাদা, সম্পূর্ণ আলাদা ব্যাপার। তোমরা চাও গরমকালে যাতে ঠান্ডা থাকতে পারো, এই তো। 3 মূর্তি একসঙ্গে জানালো, ঠিক তাই। তেঁতুল মামা বললেন, তাহলে আমি কিছুক্ষণ ভেবে নি, কি বলো? সুপ্রকাশ বলল, হ্যাঁ হ্যাঁ ভাবুন। ইতিমধ্যে শ্যামু 1 গাদা চিংড়ি মাছের বড়া নিয়ে এলো, আর সঙ্গে চমৎকার চা। অতএব মিনিট 10 সময় দিব্যি কেটে গেল। শ্যামু খালি প্লেট আর কাপ নিয়ে যাওয়ার পর তেঁতুল মামা বললেন, শ্যামু বাবু এবার আর সেটাকে একটু গড়গড়ার ব্যবস্থা করো। আগে হ্যাঁ হুজুর, বলল শ্যামু। দেখা গেল খুদে শ্যামুর পিছন পিছন চলে গেল পাশের ঘরে। একটু পরেই আওয়াজ হতে লাগলো, গবলুম গবলুম, আর বাতাসে ভেসে আসতে লাগলো কি চমৎকার মিষ্টি গন্ধ। বেশ কিছুক্ষণ পরে তেঁতুল মামা বললেন, একটা উপায় আমি বার করেছি, এটা একটু খরচা সাপেক্ষ, এতে ঘর চমৎকার ঠান্ডা থাকবে। একটা দেশি উপায় আছে, তা হলো খসের পর্দা করে দরজায় জানলায় পর্দার মতো লাগিয়ে দিয়ে তাতে জল ছিটিয়ে দেওয়া। কিন্তু হাওয়া না থাকলে খসও বেশ গরম হয়, অর্থাৎ হাওয়া না হলে খসের জল তাড়াতাড়ি উঠে যায় না, আর জল না উঠে গেলে ঠান্ডাও হয় না। আসল ব্যাপারটা হলো হাওয়াটা শুকনো হওয়া চাই, আবার হাওয়া চলাচল করাও চাই। একটা উপায় হলো ইলেকট্রিক পাখা চালিয়ে দেওয়া, কিন্তু হাওয়া যদি শুকনো তেমন না হয় তাহলে যতই পাখা চলুক জল শুকোবে কম, আর ঘরও তেমন ঠান্ডা হবে না। আবার লোডশেডিং এর সময় তো পাখাও চালানো যাবে না। অতএব আমি একটা নতুন ধরনের ঘরের পরিকল্পনা করেছি। কি রকম? তুষার প্রশ্ন করলো। সেটা হলো ঘরের দেওয়ালগুলোর সঙ্গে টিন লাগিয়ে দেওয়া। টিন? হ্যাঁ, টিন। সমস্ত দেয়ালে টিন লাগানো হয়ে গেলে দেয়াল বরাবর 8 ইঞ্চি টিন লাগাতে হবে সমান্তরাল করে। না না, তার আগে দেয়ালের টিন থেকে অসংখ্য তাকের মতো করতে হবে, যেন 8 ইঞ্চি বহু তাক দেয়াল থেকে বেরিয়েছে। তারপর টিন দিয়ে ওই তাকগুলোকে ঢেকে দিতে হবে। তাহলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি অনেকগুলো ঢাকা তাক হবে। কিন্তু তারপর বাকি যে দুটো দিক থাকবে তার একটা দিক বন্ধ করে দিতে হবে। এবারে একটা কাণ্ড করতে হবে। কি কাণ্ড? এবার অসংখ্য সাপ জোগাড় করতে হবে। এ ব্যাপারে সাপ বিশারদ দীপক মিত্রের সঙ্গে পরামর্শ করতে হবে। যে সাপ সবচেয়ে বেশি ঠান্ডা সেই জাতের সাপ এনে প্রত্যেকটি তাকে একটি করে সাপ রেখে তাকের যে মুখটা খোলা ছিল সেটাকে বন্ধ করতে হবে। অবশ্য হাওয়া চলাচলের জন্য টিনের গায়ে পেরেক দিয়ে ছোট ছোট ফুটো করে দিতে হবে। এবারে ভারী মজা, সমস্ত দেওয়াল ঠান্ডা, আর ঘরে ঢুকলে কোথায় লাগে দামি দামি এয়ার কন্ডিশনার। ওরে বাবা! তেঁতুল মামা বললেন, এতেও যদি ঘর তেমন ঠান্ডা না হয় তাহলে আরো একটা উপায় আছে। ছাদের সঙ্গে লাগানো চ্যাপ্টা একটা ছাদের সমান টিনের ট্যাঙ্ক বানিয়ে তাতে জল ঢালতে হবে। সুপ্রকাশ বলল, কিন্তু জল তো গরমে তেতে উঠবে। তেঁতুল মামা বললেন, কে বলেছে তেতে উঠবে? ওই ট্যাঙ্কে 50টা কুমির এবং আলাদাভাবে 600 ব্যাঙ থাকবে না? জানো তো এই সব জীবের রক্ত ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এই সব জীব জলকে ঠান্ডা করে রাখবে।
ঘর ঠান্ডা হয়ে যাবে, দিব্যি মজার ব্যাপার হবে। তবে কিনা একটা গোলমালও আছে। সৌম্য বলল, কি গোলমাল? তেঁতুল মামা বললেন, গোলমালটা আর কিছুই না, অত ঠান্ডায় শেষে নিউমোনিয়া ফিউমোনিয়া না হয়। তবে সেই জন্য ভাবনার কিছু নেই, শীতকালে যেসব সোয়েটার ইত্যাদি লাগে সেগুলিকে বার করে নিলেই হলো। তেঁতুল মামা থামলেন। হঠাৎ পাশের ঘরে খুদের গর্জন শোনা গেল। তেঁতুল মামা বললেন, শ্যামু, ও শ্যামু বাবু, দেখো তো গড়গড়ার আগুনটা বুঝি নিভে গেল আলসের। সেদিনকার মতো বৈঠক ওখানেই ইতি। শুনছিলেন লেখক হিমানীশ গোস্বামীর লেখা গল্প তেঁতুল মামার জগৎ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।